প্রিয় শিক্ষার্থীবৃন্দু, শুভ সকাল। আশা করি তোমরা সবাই যারা অনলাইন ক্লাসে সংযুক্ত আছো সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে ভালো আছি। সকল টেকনোলজির ম্যাথামেটিক্স 3 অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। উপস্থাপনায় আছি আমি রাজ্জাক, জুনিয়র ইনস্ট্রাক্টর নন টেক ম্যাথামেটিক্স, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, গত ক্লাসে আমি 6 নম্বর চ্যাপ্টারের উপর অর্থাৎ তোমাদের সিলিন্ডারের উপর ক্লাস নিয়েছি। প্রিজম সিলিন্ডার এর উপর ক্লাস নেওয়া হয়েছে। যেহেতু ওই চ্যাপ্টার এই 6 নম্বর এবং 7 নম্বর চ্যাপ্টার প্রায় রিলেটেড, কাছাকাছি, আমি গত ক্লাসগুলোতেই ব্যাখ্যা করেছি। আমি 6 নম্বর চ্যাপ্টার ক্লাস নেওয়ার সময় যে ওই 6 নম্বর চ্যাপ্টার এবং 7 নম্বর চ্যাপ্টার কিছু বেসিক পার্থক্য না হলে প্রায় অনেক কিছুই মিল আছে। এই কারণে যারা 6 নম্বর চ্যাপ্টার ভালো করে পড়েছো তাদের জন্য 7 নম্বর চ্যাপ্টার সহজ হয়ে যাবে। 7 নম্বর চ্যাপ্টারটা কি আছে? পিরামিড, কোণ, কোণ এবং গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল, আয়তন। কি বললাম? পিরামিড, কোণক, ওখানে ছিল প্রিজম। 6 নম্বর চ্যাপ্টারে কি ছিল? প্রিজম ছিল। আর এখানে প্রিজম ছিল আর এখানে সিলিন্ডার ছিল। এখানে দেখো পিরামিড আছে, কোণক আছে, কোণক বা কোণ যেটাই বলুন না কেন, এবং গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল এবং আয়তন। ওই জায়গাতে ছিল সিলিন্ডারের পৃষ্ঠের ক্ষেত্রফল এবং আয়তন। এটা দেখো অনেকটাই মিল আছে 6 নম্বর এবং 7 নম্বর চ্যাপ্টারের সাথে। তো আশা করি তোমরা যারা কষ্ট করে ক্লাস করেছো তারা সহজেই 6 নম্বর চ্যাপ্টার যারা ভালো করে পড়ার চেষ্টা করেছো তারা 7 নম্বর চ্যাপ্টার সহজেই বুঝতে পারবে, কারণ যেহেতু অনেকটাই মিল আছে। আর যারা অনলাইন ক্লাসে এই সকালবেলায় কষ্ট করে সংযুক্ত আছো সবাইকে আবার আমি শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। তা এখন দেখো 7 নম্বর চ্যাপ্টারে কি বললাম? চ্যাপ্টারের নাম হচ্ছে পিরামিড, কোণক, কোণ এবং গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল, আয়তন। এখানে দেখো, এখানে প্রত্যেকটা চ্যাপ্টারে নতুন নতুন কিছু সূত্র, বেসিক সূত্র আছে। তো এই সূত্রগুলো দেখো আমাকে আগে জানতে হবে, না হলে আমি সংক্ষিপ্ত রচনামূলক এমনকি অতি সংক্ষিপ্ত কিছু কিছু অঙ্ক আছে, তো এগুলো কিন্তু আমি করতে পারবো না। এই কারণে নতুন নতুন জিনিস আসবে, কিন্তু তোমাদের সেটা কি করতে হবে? গ্রহণ করার মন মানসিকতা থাকতে হবে, তাহলেই ভালো রেজাল্ট করতে পারবো। এখন যদি আগেই বলো যে স্যার নতুন সূত্র এতগুলো আমি মনে রাখতে পারছি না, তাহলে প্রবলেম। তোমার কি থাকতে হবে? আগ্রহ থাকতে হবে। নতুন কিছু শেখার জন্য কি থাকতে হবে? আগ্রহ থাকতে হবে আর নিজের মনোবল থাকা লাগবে। তাহলে দেখো সহজে নতুন নতুন কিছু না, মানুষ দেখো কত কি আবিষ্কার করছে, নতুন নতুন জিনিস আবিষ্কার করছে। তাহলে তোমারও সেই আগ্রহ থাকবে যে হ্যাঁ, নতুন জিনিস কি আছে আমি একটু জানার চেষ্টা করি। তাহলেই তোমার কাছে আর সেটা কষ্ট হবে না, বা যে নতুন বলে যে আমাকে এতগুলো পড়তে হবে সেরকম কিন্তু মনে হবে না। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, দেখো আমি আর পুনরায় বলতে চাই, যারা আমার অনলাইন ক্লাসে কষ্ট করে সকালবেলা সংযুক্ত আছো তারা অবশ্যই কমেন্ট বক্সে নাম, ডিপার্টমেন্ট, রোল, পর্ব, শিফট এবং যাদের গ্রুপ আছে অবশ্যই গ্রুপ উল্লেখ করবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, দেখো এই চ্যাপ্টারে দেখো প্রথমে আছে যে একটি কোণকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র উল্লেখ। এগুলো কিন্তু প্রায় মাঝে মাঝে পরীক্ষাতে চলে আসে। তাহলে দেখো কোণকের, কোণ বা কোণক, এখানে কিন্তু কোণ বা কোণকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল বা সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্রটি লেখো। তো খুবই ইম্পর্টেন্ট। তাহলে কোণকের সমগ্র পৃষ্ঠের বা সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কোয়ার প্লাস পাই আর এল। এখানে দেখো পাই আর স্কোয়ার, পাই মানে কি আমরা জানি বলতো? একটা ধ্রুব, এটার মান হলো 22/7 অথবা 3.14। আরটা হলো কি বলতো? কোণকের ভূমির ব্যাসার্ধ। আরটা কি? ভূমির ব্যাসার্ধ। ব্যাসার্ধটা কি আবার? ব্যাসের অর্ধেক। আমরা তো জানি বৃত্ত, এগুলোর তো আমরা পড়ে আসছি যে এগুলো ব্যাস যা থাকবে ব্যাসের অর্ধেকটাই হলো ব্যাসার্ধ, আরটা হলো ব্যাসার্ধ। আর এখানে আবার পাই আছে, পাইটা একটা ধ্রুব সংখ্যা। পায়ের মান তো আমি বললাম 3.14 অথবা 22/7 লিখতে পারলে সবচেয়ে ভালো, 22/7। কারণ হয়তো বলবো স্যার কেন ভালো? দুটাই তো একই, কিন্তু কেন ভালো কথাটার অর্থ হলো যে পায়ের মানটা হলো 22/7, তাহলে এটা কোনো কিছু বাদ যায় না। কিন্তু যখন তুমি 3.14 লিখবা তখন দেখো ক্যালকুলেটারে যে ক্যালকুলেটারে যতগুলো ধারণ ক্ষমতা আছে 10 ডিজিটের, দেখো এরকম আছে যে 3.1416 এভাবে চলতে থাকে, 10টা পর্যন্ত অক্ষর নেই। এই কারণে যদি 22/7 দাও তাহলে তোমাদের জন্য বেশি ভালো, কোনো কিছু বাদ যাবে না।
বাদ যাবে না মানে বুঝতে পেরেছো কি 3.14। এরপরও তো অনেকগুলো সংখ্যা ছিল, কিন্তু আমি সহজ করার জন্য লিখি 3.14। এই কারণে আমার মতে 22/7 ব্যবহার করাই তোমাদের জন্য বেশি ভালো বা যুক্তিযুক্ত। দেখো, আর 3.14 যে ব্যবহার করলে হবে না তা না, অবশ্যই হবে, যেহেতু একটা স্ট্যান্ডার্ড দেওয়া আছে অবশ্যই হবে, তবে 22/7 দিতে পারলে বেশি ভালো হবে। এখন দেখো আটটা কি, আটটা একইভাবে, আটটা হলো ভূমির ব্যাসার্ধ, আর এলটা কি, এলটা হলো কোণকের হেলানো উচ্চতা বা হেলানো উন্নতি, যেটাই বলো না কেন তোমাদের দেওয়া আছে হেলানো উচ্চতা বা হেলানো উন্নতি। এখানে কিন্তু এটা ওয়ান না, এটাকে কি বলতো এল। তাহলে পাই আর স্কয়ার প্লাস পাই আর এল, তাহলে এখানে কি কমন যাচ্ছে বলতো পাই আর কমন। তাহলে পাই আর কমন নিলে থাকছে কি এখানে বলতো আর, আর প্লাস এল। তাহলে এখানে এলটা কি হেলানো উন্নতি বা হেলানো উচ্চতা, যেটাই বলো না কেন। তাহলে এখানে দেখো আমি আরেকবার স্পষ্ট করতে চাই, পায়ের মানটা হলো কি 22/7, আর আর মানে কি বলতো ভূমির ব্যাসার্ধ, কোণকের ভূমির ব্যাসার্ধ। এখানে আর মানে তো ভূমির ব্যাসার্ধ, আর এলটা কি হেলানো উচ্চতা বা হেলানো উন্নতি। এখন দেখো গোলকের যেহেতু চ্যাপ্টারটা আছে কোণক আর গোলক নিয়ে আর পিরামিড নিয়ে, দেখো এখন গোলকের গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল 616 বর্গ সেন্টিমিটার হলে এর ব্যাস কত। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, দেখো কষ্ট করে তোমরা অবশ্যই সকালবেলা ক্লাসে আসো, ধৈর্য ধারণ করার জন্য তোমাকে পুনরায় আবার ধন্যবাদ জানাচ্ছি আমি। দেখো যে গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল দেওয়া আছে কত 616 বর্গ সেন্টিমিটার। আমরা জানি যে ক্ষেত্রফল হলে সেটা কি থাকে বলতো বর্গ, হয় বর্গ মিটার বা বর্গ সেন্টিমিটার অথবা বর্গ একক, যেটাই থাকুক না কেন। তাহলে দেখো গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল আমরা জানি কি বলতো, গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল হলো 4 পাই আর স্কয়ার। 4 পাই কি আর স্কয়ার। আর গোলকের আয়তন যদি হতো তাহলে হতো কি বলতো 4/3 পাই আর কিউব। তাহলে কি হতো গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল কি 4 পাই আর স্কয়ার। তাহলে 4 পাই আর স্কয়ার। এখানে আটটা কি বলতো গোলকের ভূমির ব্যাসার্ধ, আটটা কি গোলকের ভূমির ব্যাসার্ধ। আর পাই তো বারবার বলছি পায়ের মানটা কত 22/7 অথবা 3.1416, এভাবে চলতে থাকবে। তাহলে এখানে গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল পাইলাম কি 4 পাই আর স্কয়ার। আটটা কি বললাম ভূমির গোলকের ভূমির ব্যাসার্ধ। তাহলে যেহেতু আমরা আমাদের পৃষ্ঠের ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে প্রশ্ন মতে 4 পাই আর স্কয়ার সমান কত বলতো 616, অর্থাৎ 616। তাহলে এখানে দেখো মানগুলো ব্যবহার করা হয়েছে। 4 ইন্টু পায়ের মানটা কত বলতো 22/7 ইন্টু আর স্কয়ার সমান হলো 616, কারণ আর এর মানটা আমাকে বের করতে হবে এখানে। তাহলে এখান থেকে দেখো যে আর স্কয়ার সমান কত হবে, এই 7টা নিচে আছে উপরে চলে গেল, আড়াআড়ি গুণ হয়ে গেল। তাহলে 7 গুণিত 616, এটা কিন্তু দশমিক না, 7 গুণিত 616 আর নিচে 4 গুণিত 22 অথবা 22 গুণিত 4, যেটাই বলি না কেন। এখন এটাকে কাটাকাটি করলে বা যদি কেউ মনে করো 7 দিয়ে 616কে গুণ দিব, দেয়া 22 আর 4 দিয়ে গুণ দিয়ে ভাগ করব, তাহলেই হবে। তাহলে এটা সমান কত পাওয়া যাবে বলতো 49, অর্থাৎ 49। তাহলে আর স্কয়ার সমান কত 49। তাহলে আর স্কয়ার সমান পেলাম 49, অতএব আর সমান কত √49 মানে কত বলতো 7। তাহলে গোলকের ভূমির ব্যাসার্ধ পাওয়া গেল কত বলতো 7 সেন্টিমিটার। এখানে যেহেতু অঙ্কে ছিল কি বলতো বর্গ সেন্টিমিটার, তাহলে এটা অবশ্যই 7 সেন্টিমিটার। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, অঙ্কে চেয়েছে কি বলতো ব্যাস। যদি ব্যাসার্ধ চেয়েতো তাহলে উত্তর হতো ভূমির ব্যাসার্ধ আর সমান হলো 7 সেন্টিমিটার, কিন্তু চেয়েছে কি বলতো ব্যাস। তাহলে ব্যাসটা কি বলতো ব্যাসার্ধের দ্বিগুণ। ব্যাসটা কি ব্যাসার্ধের দ্বিগুণ। যেমন ব্যাসের অর্ধেক হলো ব্যাসার্ধ, একইভাবে যদি ওটাকে চিন্তা করা হয় তাহলে কি ব্যাসটা হলো ব্যাসার্ধের দ্বিগুণ। দেখো এই কারণে 2 দ্বারা গুণ দেওয়া হয়েছে। তাহলে পেয়েছি আমি ব্যাসার্ধ 7। তাহলে গোলকের ব্যাসটা হলো ওকে ব্যাসার্ধকে কত দ্বারা গুণ বলতো 2 দ্বারা গুণ, সেটাই হলো ব্যাস। তাহলে 7 দুগুণা কত বলতো 14 সেন্টিমিটার। তাহলে আমাদের গোলকের ব্যাস পাওয়া গেল 7 ইন্টু 2 মানে 14 সেন্টিমিটার। এখান থেকে যদি চালাই করে বলতো গোলকের আয়তন নির্ণয় করে, তাহলে পারা যেত না? অবশ্যই পারা যেত। এটা কি লিখতাম 4/3 পাই আর কিউব। পাই আর আর এর মানটা যদি বসে দিতাম তাহলেই আমার গোলকের আয়তন বের হয়ে যেত, যেটা পরে পরে করবো, আমি পরের অঙ্কগুলোতে করবো। কারণ এটা যেহেতু অতি সংক্ষিপ্ত একটাই বের করতে বলছে গোলকের ব্যাস। তাহলে গোলকের ব্যাস পাইলাম কত 14 সেন্টিমিটার। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, একটু সবাই লক্ষ্য রাখবে কষ্ট করে, কারণ সকালবেলা অনেকের হয়তো ঘুমের ডিস্টার্ব হয়, তোমাদের ক্লাস করতে কষ্ট হয়। তো অবশ্যই নিজের স্বার্থে নিজের ক্যারিয়ারকে চিন্তা করে অবশ্যই কষ্ট করে হলেও, যেহেতু 8টা থেকে ক্লাস নির্ধারিত সময়, তোমাকে অবশ্যই কি করতে হবে এই 8টায় জয়েন করতে হবে। 8টার পরে জয়েন করলে কি সেটা কি বোঝা যাবে না? বোঝা যাবে না। অবশ্যই নির্ধারিত সময় কি করতে হবে আমাকে জয়েন করতে হবে।
আবার ফেসবুক লাইভের ক্লাসগুলো একটা সুবিধা কি, কেউ যদি মনে করে কোনো কারণবশত দেখতে পারে নাই, পরেও ইচ্ছা করলে সে দেখতে পারবে। এটা একটা সুবিধা আছে এই ফেসবুক লাইভে ক্লাসে। হয়তো অনেকে হয়তো অনলাইন ক্লাসের চেয়ে সশরীরে ক্লাস হলে অনেক ভালো হতো, কিন্তু যেহেতু এই করোনা পরিস্থিতি, অনলাইন ক্লাস কিছু না পারার চেয়ে কিছু পারা ভালো। অবশ্যই এই কারণে তোমরা অনলাইন ক্লাস হলে সেটা গুরুত্ব সহকারে নেবে। এখন দেখো যে অঙ্কগুলো আমি করলাম একবারে সেম টাইপের অঙ্ক। এখানে দেখো একটি গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল 154 বর্গমিটার হলে উক্ত গোলকের আয়তন, যেটা কিছুক্ষণ আগেই বললাম আমি, যেটা গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল কি বলতো 4 পাই আর স্কয়ার সমান হলে 154। এখান থেকে আর এর মানটা বের করব। গোলকের আয়তনের সূত্র কি বললাম, 4/3 পাই আর কিউব। গোলকের আয়তনের সূত্র কি 4/3 পাই আর কিউব। ওখান থেকে আর এর মান বের করে আর এর মানটা যদি এখানে বসিয়ে দিই, আর পায়ের মান তো জানাই আছে 22/7, তাহলে আমাদের গোলকের আয়তনের সূত্র বের হয়ে গেল। পরেরটাও তাই, যে একটি গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল কি বলছি বলতো 4 পাই আর স্কয়ার। আরটা কি ভূমির ব্যাসার্ধ, এখান থেকে এটা সমান হলো 216। এখান থেকে আর এর মানটা বের করে যদি গোলকের আয়তনের সূত্র 4/3 পাই আর কিউব, এখানে আর এর মানটা বসিয়ে দাও, পায়ের মান তো জানাই আছে 22/7, তাহলে এখান থেকে গোলকের আয়তনের সূত্রটা বা গোলকের আয়তনের মানটা বের হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই হোমওয়ার্কগুলো অবশ্যই তোমরা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে, তাহলেই তোমাদের জন্য কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। এই অঙ্কগুলো আর কোনো কঠিন মনে হবে না। অঙ্কের যে ভীতি, তোমরা যদি সময় মতো সেটাকে গ্রহণ করতে পারো, সময় মতো চেষ্টা করতে পারো। মানুষের চেষ্টা এমন কিছু নাই যে করতে পারে না। আমি কিন্তু আগে বলেছি যে মানুষের চেষ্টা এমন কিছু নাই যে করতে পারে না। যত কঠিন হোক সেটা তার কাছে কি হয়ে যাবে বলতো, সহজ হয়ে যাবে। এই কারণে অবশ্যই তুমি সেটাকে কঠিন মনে করবে না যে স্যার আমি বুঝি না। কেন বুঝো না তুমি? তুমি হয় নিয়মিত ক্লাস করো না, অনলাইন ক্লাসে সংযুক্ত থাকো না, হয়তো সেই সময় ঘুমাও, ক্লাসটাকে গুরুত্ব দাও না, এই কারণে তুমি বুঝতে পারো না। যদি তুমি গুরুত্ব দিতা, প্রতিটা ক্লাসের গুরুত্ব যদি তোমার কাছে ভালোভাবে তুমি নিতে পারতা, তাহলে অবশ্যই তুমি সেটা বুঝতে পারতা। এই কারণে দেখো এখানে তো আমি বারবার রিপিট করতেছি, এত রিপিট কেউ করে কিনা সন্দেহ, কিন্তু দেখো আমি তোমাদের জন্য কি করতেছি, বারবার একই কোশ্চিন অতি সংক্ষিপ্ত বলো, প্রত্যেকটা অঙ্ক বারবার আমি বলার চেষ্টা করতেছি। কেন বলার চেষ্টা করতেছি? কারণ অনলাইনে অনেকেরই প্রবলেম মনে করে। এই কারণে আমি প্রতিটা অঙ্ক তোমাদের জন্য ব্যাখ্যা করার চেষ্টা করতেছি, যেন তোমাদের সুবিধা হয়। দেখো 3 নম্বর আছে কি, একটি পিরামিডের ভূমির ক্ষেত্রফল 50 বর্গ সেন্টিমিটার। যেহেতু ক্ষেত্রফল কি হয়, বর্গ হয়, তাহলে 50 বর্গ সেন্টিমিটার। উচ্চতা 15 সেন্টিমিটার হলে এর আয়তন কত? তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ একটু দেখো, এই জায়গাতে পিরামিডের ভূমির ক্ষেত্রফল এটা কেন লেখা হচ্ছে, এরিয়া থেকে এটা লেখা হচ্ছে। এরিয়া মানে কি বলতো, ক্ষেত্রফল। তাহলে পিরামিডের ভূমির ক্ষেত্রফল হলো 50 বর্গ সেন্টিমিটার, আর উচ্চতা সমান হলো 15 সেন্টিমিটার। তাহলে আমরা জানি পিরামিডের আয়তন, আমি গত ক্লাস থেকেই বলতেছি যে প্রিজমের আয়তন হলো v সমান h, আর পিরামিডের আয়তন কি 1/3 খালি গুণ হবে 1/3h। তাহলে কি পার্থক্যটা কি বুঝতে পারছো? গত ক্লাসগুলোতে আমি বলেছি কি প্রিজমের আয়তন ছিল v সমান হলো h, কিন্তু যেহেতু এই চ্যাপ্টার কি বলতো পিরামিড, তাহলে পিরামিডের আয়তন v সমান হলো 1/3 ইন্টু h। এটুকুই পার্থক্য। ওটা কেন 1/3 ছিল না, আর এই জায়গাতে 1/3 আছে, এই জিনিসটা লক্ষ্য রাখবা। তাহলে 1/3 ইন্টু এরিয়ার মান কত বলতো 50, ইন্টু এরিয়া হলো 50, আর এইচ হলো কত বলতো 15। তাহলে এখান থেকে তুমি ক্যালকুলেশন করলে দেখতে পাচ্ছ যে 150, 3×5=15, 5×5=, 3×5=15, ক্যালকুলেশন করে যা আসে সেটাই উত্তর হবে। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছ 3×5=15, 5×50 কত হয় বলতো 250। তাহলে 250 হলে 250 দিবা। এখানে মনে হয় মিস্টেক করেছে, এখানে 15 ছিল 15, তাহলে 3×5=15, 5×50 কত বলতো 250 হবে। তাহলে 250 ঘন সেন্টিমিটার। এখানে যদিও 150 লেখা আছে, কিন্তু এখানে মনে হয় 250 হবে। দেখতে পাচ্ছ 3 দিয়ে 15কে ভাগ দিলে কত হয় বলতো 5, 3×5=15, 5, আর এটা 0, 5×5=25, তাহলে 250 ঘন সেন্টিমিটার হবে। তাই এখানে ছোটখাটো ভুল এগুলো চিন্তা করবে না, কারণ তুমি তোমার মতো করে করার চেষ্টা করবে। কারণ যে বইটা লিখছে তোমার মতোই বা আমার মতোই সে মানুষ, সে কারণে হয়তো সে ক্যালকুলেশন করতে গিয়ে হয়তো মিস্টেক করতে পারে। এই কারণে এই জায়গাতে অবশ্যই তুমি যা আসবে সেটাই দিবা। তাহলে কত হচ্ছে বলো তো 250 ঘন সেন্টিমিটার। তাহলে এখানে দেখো পিরামিডের আয়তন ভলিউম সমান হলো 150 ঘন সেন্টিমিটার। যারা কষ্ট করে ক্লাস করতেছে, আমি বারবার বলতেছি এখানে ভিটা কি বলতো ভলিউম মানে আয়তন, ভলিউম থেকে ভি আসছে, আর এটা কি এরিয়া। কষ্ট করে ক্লাস করলাম কিন্তু এইচ ভি এগুলো বুঝলামই না, তাহলে কি লাভ হবে বলো?
তখন কার কিসের দুর্নাম হবে? যে ক্লাস নিচ্ছে ওই টিচারের দুর্নাম হবে। তুমি শিখবে না ভালো করে, কিন্তু দুর্নাম হবে কার? টিচারের। হয়তো টিচারই পড়ায়নি ভালো করে, কিন্তু দেখো আমার তো কোনো ত্রুটি নাই, আমি তোমাদের জন্য সর্বোচ্চ চেষ্টা করছি তোমরা যেন আমার কাছ থেকে কিছু শিখতে পারো, এই চেষ্টা করতেছি। এই কারণে তোমাদেরও আমার চেষ্টার সাথে সাথে তোমাকেও এগিয়ে আসতে হবে, তাহলেই দুইজনের চেষ্টায় সেটা তুমি সফল কাম হতে পারবে। এই কারণে অবশ্যই তোমার যেন চেষ্টা থাকে। তাহলে আয়তন কি বলতো? ভলিউম থেকে ভি আসছে। আর 1/3 সূত্রের এইচ, এটা কি বলতো? ভূমির ক্ষেত্রফল, এরিয়া থেকে এ আসছে। আর এইচটা কি বলতো? উচ্চতা, হাইট। হাইট মানে কত এখানে? 15। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে দেখতে পাচ্ছ 3×5 = 15 আর 5×5 কত? 250। যেহেতু আয়তন এত ঘন সেন্টিমিটার, তাহলে এটাই আমাদের উত্তর। তাহলে এখন এই টাইপের অঙ্কগুলো পারবে না করতে? বাসায় যেমন হোমওয়ার্ক আছে, অনেকে সেশনের খাতে অঙ্কগুলো করবে, সে অঙ্ক খুঁজে পায় না, এমন অবস্থা। কিছু কিছু স্টুডেন্ট দেখো অঙ্ক পর্যন্ত খুঁজে পায় না, যে স্যার কোনগুলো করবো, আমি কিছু বুঝতে পারছি না। তো এটা কেমন কথা? কিছু না বুঝার তো কিছু নাই। যেমন এই অঙ্কটা এখানে করে দিলাম, এই টাইপের অঙ্ক দেখো এখানেও আছে। তো এই অঙ্কগুলো তুমি সেশনের খাতে করবা, অথবা এটাও করবা, যেটা করে দিলাম এটা সহ করবা। তো এগুলো তো প্রবলেম নাই। আমি চাচ্ছি তোমাদের সর্বোচ্চ বেনিফিট, সর্বোচ্চ বেনিফিট। অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। কারণ কে দেখো 7টা সাবজেক্ট আছে, যারা প্রথম থেকে শুরু করে 7টা সাবজেক্টে 7টা খাতা বানিয়ে নিয়ে যারা প্রথম থেকে শুরু করে, তারা অবশ্যই দেখো প্রত্যেকটার জন্য আলাদা আলাদা সময় পায়, এবং তার সময়ের অভাব নাই। আর যারা অলস মনে করো সময় পায় না, স্যার আমার তো সময় নেই, 7টা চ্যাপ্টার বা 7টা বই কিভাবে করব, তো এটা কিন্তু অজুহাত। এটা কি? একটা অজুহাত। তুমি আজ থেকে যারা করো নাই, এখনো যারা করো নাই সেশনের খাতা, সেটা তোমরা আজ থেকে করে ফেলো। তাহলে যারা করো নাই, যারা করেছে তো করেছোই, যারা করো নাই আজ থেকে করে ফেলো। দেখবা তোমার এই অঙ্ক সম্পর্কে বা এই সাবজেক্ট সম্পর্কে কোনো ভীতি থাকবে না। কারণ দেখো এই অঙ্কটা তো না বুঝার এখানে কিছু আছে? বলো, তোমরাই বলো, অঙ্কটাতে কিছু না বুঝার আছে? নাই। তাহলে এটা যদি বুঝো, তাহলে এগুলো করতে তো সহজেই তুমি করতে পারবা। কোনো পার্থক্য আছে এটার সাথে এটা? তাই কারণে না বুঝার তো কিছু নাই। স্যার আমি বুঝতে পারি না, কেন বুঝতে পারো না বলো তো? না বুঝার তো কিছু নাই। তাহলে এখান থেকে দেখো পিরামিডের ভূমির ক্ষেত্রফল 50 বর্গ সেন্টিমিটার। তাহলে দেখো ভূমির ক্ষেত্রফল এ দেওয়া আছে 50 বর্গ সেন্টিমিটার। উচ্চতা এইচ সমান দেওয়া আছে 15 ছিল, এখানে কি আছে বলতো? 10 সেন্টিমিটার। তাহলে লিখতে পারবে না? আয়তন ভি সমান 1/3 এইচ। তাহলে 1/3 ইন্টু 50 গুণিত এই জায়গাতে কি হবে বলতো? 10। দেখ, গুণ দিয়ে 3 দিয়ে ভাগ করলে যেটা উত্তর আছে সেটাই হলো আমাদের পিরামিডের আয়তন। তো এগুলো তো না বুঝার কিছু আমি দেখি না। পরেরটাতে দেখো একটি পিরামিডের ভূমির ক্ষেত্রফল এ দেওয়া আছে কত বলতো? 4 বর্গ একক। উচ্চতা এই ছিল 9 একক। তাহলে এটা পারবা না? যে পিরামিডের আয়তন ভি সমান কত? 1/3 এইচ। এ হলো 4 আর এইচ হলো 9। দেখ ক্যালকুলেশন করে 3 3 9 আর 3 4 কত বলতো? 12। তাহলে 12 আসছে, যে 12 ঘন একক। যেহেতু আয়তন, তাহলে কি আসবে? 12 ঘন একক। তাহলে প্রিয় শিক্ষার্থী বিন্দু, এই অঙ্কগুলো অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে। আর তোমাদের সাথে আমি বারবার বলেছি, সেশনের খাতা করার উদ্দেশ্য হলো আমি চাই তোমরা যেন বেনিফিট হও, বাসায় বেশি বেশি প্র্যাকটিস করো। তাহলেই তোমাদের পরীক্ষা তো ভয় থাকবে না। হয়তো অনেকেই তোমার একজন জানা স্টুডেন্ট আর একজন না জানা স্টুডেন্ট, তার মধ্যে কি বলতো? অনেক পার্থক্য, অনেক পার্থক্য। যে জানবে, যে চেষ্টা করবে, তার যে একটা মনের মধ্যে জোর বা হিম্মত, পরীক্ষার হলে যে সহজেই যতগুলো সহজেই করতে পারবে। আর যে কোনোদিন বই নিয়ে বসে না, বইটাও কিনে না, তা সে আর ওই স্টুডেন্ট কি সমান হবে? বলো, না, কোনোদিনই সমান হবে না। এই কারণে অবশ্যই যে চেষ্টা করবে, যে ভালো স্টুডেন্ট তার গুরুত্ব অনেক বেশি। যে খারাপ স্টুডেন্ট, তোমাকে কি করতে হবে? ভালো হতে হবে। আমি তোমাকে খারাপ বলতেছি না, তোমাকে কি করতে হবে? ভালোরা যেমন কষ্ট করে পড়াশোনা করে ভালো রেজাল্ট করে, তোমাকে ওরকম কি করতে হবে? কষ্ট করে পড়াশোনা করতে হবে, ওর সাথে চলতে হবে, তাহলে তুমিও ভালো রেজাল্ট করতে পারবা। এখন দেখো পরের গুলো, যেমন 8-এর 2-এ আছে একটি গোলকের ব্যাসার্ধ। অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট। একটি গোলকের ব্যাসার্ধ 8 সেন্টিমিটার, এর বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করো। আমি প্রথম দিকে বলেছি যে একটা গোলকের ব্যাসার্ধ আর রেডিয়াস থেকে 8টা আসছে, রেডিয়াস থেকে 8টা আসছে, আর সমান হলো 8 সেন্টিমিটার। আর গোলকের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল কি বলেছি বলতো? 4 পাই আর স্কয়ার। গোলকের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল বা সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল একই কথা, এই জায়গাতে 4 পাই আর স্কয়ার। এখানে 4 ইন্টু পায়ের মানটা কত বলতো? 22/7 ইন্টু আর এর মানটা কত বলতো? 8। তাহলে 8 এর পরিষ্কার হবে 8 স্কয়ার। তাহলে 8 8 64। তাহলে দেখো তো, এখানে যদি গুণ দাও 4 গুণিত 22 গুণিত 64 আর ওকে 7 আসে কত? 804.57 বর্গ সেন্টিমিটার। মানে যেহেতু ক্ষেত্রফল
আর অঙ্কে দেওয়া আছে সেন্টিমিটার, তাহলে উত্তর কি হয় বলতো? বর্গ সেন্টিমিটার। প্রিয় শিক্ষার্থী কিন্তু গোলকের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল আমরা সহজে বের করতে পারলাম। তাহলে 804.57 বর্গ সেন্টিমিটার হলো গোলকের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল। তো এখন এই যে এটা আছে হোমওয়ার্ক হিসেবে করতে পারবে না? অবশ্যই করতে পারবা। কেন? এখানে গোলকের ব্যাসার্ধ আর সমান দেওয়া আছে 7 মিটার, আর গোলকের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল কত? 4πr²। তাহলে 4 × 22/7, আর এর মানটা দিবা 7, তাহলে 7 এর উপর স্কয়ার দিয়ে ক্যালকুলেশন করে যা আসে সেটাই উত্তর আমাদের। এগুলো একবারে ইজি। 12 নম্বরে যাই আমি, একটু নতুন নিয়মের অঙ্ক সামান্য, যে একটা এগুলো আছে মাঝে মাঝে কিছু কিছু জিনিস হাইট থাকে তখন বুঝতে পারে না, এই কারণে অঙ্কগুলোর আলাদা গুরুত্ব। যে বর্গাকার ভূমি বিশিষ্ট পিরামিডের উচ্চতা 6 সেন্টিমিটার এবং ভূমির পরিসীমা 20 সেন্টিমিটার হলে আর আয়তন কত? এখানে কিছু জিনিস উজ্জ্ব আছে, তো সেটা তোমাকে বুঝে নিতে হবে। তাহলে ভূমির পরিসীমা দেওয়া আছে 20 সেন্টিমিটার। তাহলে দেখো তো, একটি বর্গাকার, একটি যদি বর্গ হয় তাহলে এর পরিসীমা কত হয় বলতো? 4। কত হয় বলতো? 4। চারটা বাহু, যেহেতু চারটা বাহুর যোগফল, তাহলে এ যোগ এ যোগ এ যদি বাহুর দৈর্ঘ্য হয় তাহলে পরিসীমা কত হয় বলতো? 4, অর্থাৎ চারটা বাহুর যোগফল। তাহলে 4 দেওয়া আছে 20 সেন্টিমিটার। তাহলে বাহুর দৈর্ঘ্য এ কত হয় বলতো? 20 কে 4 দ্বারা ভাগ, দেখো তাই করা আছে। বর্গাকার বাহুর দৈর্ঘ্য 20 কে 4 দ্বারা ভাগ দিলে কত হয় বলতো? 5 সেন্টিমিটার। আর এখানে 5 সেন্টিমিটার দিল, তাহলে এটার ক্ষেত্রফল বের করতে পারবো না? বর্গাকার ভূমির ক্ষেত্রফল এ হলো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? বাহুর উপর স্কয়ার। তাহলে বাহু তো আমি পেয়ে গেছি, বাহু কত বলতো? 5 সেন্টিমিটার। তাহলে বর্গাকার ভূমির ক্ষেত্রফল কি হবে? এ সমান বাহু স্কয়ার, অর্থাৎ 5 × 5 মানে কত? 25 বর্গ সেন্টিমিটার। তাহলে প্রিয় শিক্ষার্থী বিন্দু দেখো, এখান থেকে কিন্তু দেওয়া ছিল পরিসীমা, কিসে দেওয়া ছিল? পরিসীমা। তাহলে পরিসীমা যেহেতু বর্গাকার কথাটা বলা আছে, তাহলে বর্গাকারের জন্য যেহেতু চারটা বাহু সমান, চারটা বাহু যোগফল, সেটাই হলো পরিসীমা। এ যোগ এ যোগ এ যোগ এ, অর্থাৎ 4 এর সমান হলো 20 সেন্টিমিটার। অতএব বর্গাকার বাহুর দৈর্ঘ্য এই 20 কে 4 দ্বারা ভাগ, যেহেতু চারটা বাহু, তাহলে কত আসছে বলতো? 5 সেন্টিমিটার। তাহলে এটা আসছে কত? 5 সেন্টিমিটার। তাহলে যেহেতু আমাদের সূত্রে আছে কি? ভি সমান কত? 1/3h। তাহলে 1/3h, এই কারণে কি করতে হবে? এখানে এ এর মানটা বের করতে হবে। তাহলে এ হলো বর্গাকার ভূমির ক্ষেত্রফল, এ সমান কত বলতো? 5 উপর স্কয়ার, অথবা 5 × 5, তাহলে কত বলতো? 25 বর্গ সেন্টিমিটার। তাহলে এটা কি হবে? 25 বর্গ সেন্টিমিটার। তাহলে অতএব দেখো আমি পেয়ে গেলাম কি? পিরামিডের উচ্চতা দেওয়া ছিল এইচ মানে 6 সেন্টিমিটার, আর আমি ভূমির ক্ষেত্রফল পেলাম কত? 25 বর্গ সেন্টিমিটার। তাহলে এখান থেকে পিরামিডের আয়তনটা আমি সহজেই বের করতে পারবো। আমরা জানি পিরামিডের আয়তন ভি সমান কত? 1/3h। তাহলে 1/3 ইন্টু এর মানটা কত পেলাম? 25, গুণিত এইচ এর মানটা কত বলতো? 6। তাহলে 3 × 2 = 6, 25, 3 আর 6 কাটাকাটি করলে 3 দিয়ে 6 কে কাটা 2, আর 25 × 2 = 50। যেহেতু আয়তন এত ঘন সেন্টিমিটার, তাহলে কি হবে? এত 50 ঘন সেন্টিমিটার। তাহলে প্রিয় শিক্ষার্থী বিন্দু, অঙ্কটা ক্রিটিক্যাল হলেও খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য, এবং করার চেষ্টা করবে। কারণ এটা তো বুঝতে পেরেছো, কারণ ভূমির পরিসীমা দেওয়া আছে, তোমাদের বিভ্রান্তি ফেলার জন্য। পরিসীমা যেহেতু বড় ক্ষেত্রে চারটা বাহু সমান, তাহলে 4, তাহলে 4 এর সমান হলো 20, ওকে 4 দ্বারা ভাগ করলে 5 সেন্টিমিটার। যেহেতু সূত্রে লাগছে এইচ, এই কারণে এ বের করলাম আমি কি? এ সমান হলো, যেহেতু বর্গাকার বলা আছে, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি বলতো? বাহু স্কয়ার। তাহলে বাহু মানে কত? 5, তাহলে 5 এর উপর স্কয়ার মানে কত? 25। তাহলে এখন অতএব পিরামিডের আয়তন ভি সমান কত? 1/3h। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে 50 ঘন সেন্টিমিটার। তাহলে দেখো, যত এখানে ক্রিটিক্যাল থাকুক, আমাদের মনে হয় তোমরা সহজেই বুঝতে পারবে এই অঙ্কগুলো যদি একটু চেষ্টা করো। এখন 14-1 দেখো, এগুলো অলরেডি করা হয়েছে, তারপর আমি আরেকবার তোমাদের বলতে চাই। 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন নির্ণয় করো। অনেকেই দেখো বুঝতে পারে না যে 6 সেন্টিমিটার খালি একটাই দেওয়া আছে, কিভাবে বের করবো আমি? তাহলে 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন, তাহলে গোলকের ব্যাসার্ধ কি বলতো? আর সমান কত দেওয়া আছে? 6 সেন্টিমিটার। আর সমান কত দেওয়া আছে? 6 সেন্টিমিটার দেওয়া আছে, 6 সেন্টিমিটার। তাহলে অতএব গোলকের আয়তন ভি সমান কত? সূত্র বলতো? 4/3πr³। যেহেতু গোলকের আয়তন আমি আগে বলেছি যে গোলকের আয়তন কি? 4/3πr³। আর গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল কি বলেছি? 4πr²। এখানে কিন্তু দুটার মধ্যে গুলিয়ে ফেলা যাবে না। তাহলে গোলকের আয়তন হলো ভি সমান হলো 4/3πr³, আর গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল বা বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল 4πr²। দুটো কিন্তু ভিন্ন জিনিস, এই জিনিসটা মনে রাখতে হবে। এখানে চেয়েছে কি বলতো? আয়তন। তাহলে এই কারণে আয়তনের সূত্র লাগবে আমার। তাহলে 4/3πr³। এখন মানগুলো বসিয়ে দিব আমি। 4/3 ইন্টু 22/7 ইন্টু আর এর মানটা কত বলতো? 6। তাহলে 6 এর উপর কিউব।
তার মানে এখান থেকে দেখতে পাচ্ছ 6 এর উপর কিউব যদি হয় তাহলে 4/3 × 22/7, 6-এর উপর কিউব মানে 216, ক্যালকুলেশন করলে আমার 905.14 ঘন সেন্টিমিটার। যেহেতু আয়তন, আমি বারবার বলছি, যেহেতু এখানে সেন্টিমিটার দেওয়া আছে, আয়তন হলে কি হবে, ঘন হবে। তাতে মিটার থাকলে ঘন মিটার, সেন্টিমিটার থাকলে ঘন সেন্টিমিটার, ফুট থাকলে এত ঘন ফুট, যা থাকবে সেটাই দিতে হবে আমাকে। তাহলে 905.14 ঘন সেন্টিমিটার। খুবই ইম্পর্টেন্ট অঙ্কগুলো, তোমরা অবশ্যই বাসায় করার চেষ্টা করবে। যেমন আরও অঙ্ক আছে যে হোমওয়ার্ক হিসেবে তোমাদের ডি ব্যাস বিশিষ্ট গোলকের আয়তন নির্ণয় করো। তো আমার মনে হয় তোমরা পারবে না? গোলকের আয়তনের সূত্রে খালি বসিয়ে দিবা, ভি সমান কত, 4/3 πr কিউব। তাহলে ব্যাস দেওয়া আছে, তাহলে ব্যাসের অর্ধেক কত বলো তো, ব্যাসার্ধ। তাহলে আর সমান কত হবে, d/2। তাহলে এখানে যদি আর এর মানটা d/2 বসিয়ে দাও, যা আছে সেটাই হলো গোলকের আয়তন। কি বুঝতে পেরেছো কি? দেখো তো, গোলকের ব্যাস দেওয়া আছে ডি, তাহলে যেহেতু সূত্র আছে 4/3 πr কিউব, তাহলে আর এর মান লাগবে। তাহলে গোলকের ব্যাসার্ধ আর সমান কত, ব্যাসের অর্ধেক অর্থাৎ d/2। তাহলে আর সমান হলো d/2। তাহলে এই আর সমান d/2 যদি এই সূত্রে বসে দাও, যেটা উত্তর আসবে সেটাই হলো আমাদের গোলকের আয়তন নির্ণয় সূত্র বা আয়তন। আর এটা তো অলরেডি হয়েই গেছে, অনেকগুলো অঙ্কও করেছি আমি, লাস্টে দেওয়া আছে। কারণ আমি আর একটু বলতে চাই, গোলকের আয়তন নির্ণয় সূত্রটি লেখো, খুবই ইম্পর্টেন্ট। 4/3 πr কিউব, পাইটা হলো কনস্ট্যান্ট বা ধ্রুব সংখ্যা, 22/7, আর 8টা কি বলতো, গোলকের ভূমির ব্যাসার্ধ। 8টা কি, গোলকের ভূমির ব্যাসার্ধ। একটি সমবৃত্তাকার ভূমিবিশিষ্ট কোণকের ভূমির ক্ষেত্রফল 21 বর্গ সেন্টিমিটার এবং উচ্চতা 7 সেন্টিমিটার হলে আয়তন কত? তাহলে দেওয়া আছে সমবৃত্তাকার ভূমিবিশিষ্ট কোণকের উচ্চতা এইচ দেওয়া আছে কত, 7 সেন্টিমিটার, আর ভূমির ক্ষেত্রফল এ দেওয়া আছে 21 বর্গ সেন্টিমিটার। তাহলে এখান থেকে আয়তন বের করতে পারবো না আমরা। কোণকের আয়তন ভি সমান হলো 1/3 এর মানটা কত বলতো, 21, আর এইচ এর মানটা কত, 7। ক্যালকুলেশন করে 3×7 = 7×7 এত ঘন সেন্টিমিটার। দেখো এগুলো একবার ইজি। এখন দেখো, এক্স ধার বিশিষ্ট একটি চতুস্থলকের আয়তন কত? এক্স ধার বিশিষ্ট একটি চতুস্থলকের আয়তন x³/6√2। x³ ভাগ কত বলতো, 6√2। এটা একটু মনে রাখার চেষ্টা করবে মাঝে মাঝে, যদিও এটা আননোন একটু, তারপরও তোমাদের জন্য জানা দরকার যে এক্স ধার বিশিষ্ট একটি চতুস্থলকের আয়তন, যদি এ ধার বিশিষ্ট বলতো তাহলে a³/6√2, যদি বি ধার বিশিষ্ট বলতো b³/6√2। এটা এক্স ধার বিশিষ্ট একটি চতুস্থলকের আয়তন x³/6√2। তাহলে চতুস্থলকের আয়তনের সূত্র দেখো, একই সূত্র, চতুস্থলকের আয়তন a³ দিয়েছে, আর এখানে x দিয়ে, এই কারণে x³ দেওয়া আছে। তাহলে একটা পড়লে আর একটা অটোমেটিকলি হয়ে যাচ্ছে। চতুস্থলকের আয়তনের সূত্রটা হলো কি, a³/6√2। তাহলে আমি সংক্ষিপ্ত কোশ্চেনে যাই। অতি সংক্ষিপ্ত আমি অনেকগুলো ব্যাখ্যা করলাম। তো আমি সংক্ষিপ্ত শুরুর আগে আমি তোমাদের আবার বলতে চাই যে সংক্ষিপ্ত কোশ্চেন শুরুর আগে তোমরা অবশ্যই যে সূত্রগুলো আমি আলোচনা করলাম প্রথম থেকে, এই যে বিশেষ করে এখানে কি কি আলোচনা করলাম বললাম, কোণকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল πr×r+l, গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল 4πr², গোলকের আয়তন 4/3 πr কিউব, আর পিরামিডের আয়তন ভি সমান 1/3 এটা হলো ভূমির ক্ষেত্রফল। এইচটা কি বলতো, উচ্চতা। এগুলো কিন্তু আমি আলোচনা করলাম। আর গোলকের আয়তনের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল 4πr², আর গোলকের আয়তনের সূত্র 4/3 πr কিউব এটা। আর পিরামিডের আয়তন তো আমি আলোচনা করেছি অলরেডি। আর গোলকের আয়তন তো অলরেডি বললাম 4/3 πr কিউব। আর এগুলোই মোটামুটি আলোচনা করলাম এই চ্যাপ্টারে। তো আশা করি তোমরা বাসায় এগুলো বেশি বেশি প্র্যাকটিস করবে এবং এগুলো করার চেষ্টা করবে। এখানে দেখো সংক্ষিপ্ত কোশ্চেনে যাবো। এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট, অনেক সময় রচনামূলক হিসেবেও আসে। সংক্ষিপ্ত দেওয়া আছে ঠিকই, কিন্তু এই অঙ্কগুলো আবার রচনামূলক হিসেবেও আসতে পারে। তাহলে এখানে দেখো, প্রথমে আছে কি, একটি ত্রিভুজাকৃতি পিরামিডের বাহুর দৈর্ঘ্য 8 সেন্টিমিটার।
15 সেন্টিমিটার, 17 সেন্টিমিটার। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু দেখো, যেখানে 8, 15, 17, তাহলে তিনটা বাহু যেহেতু আলাদা আলাদা আছে, তাহলে এটা দেখে বুঝবো এটা কি ত্রিভুজ বলতো? বিষমবাহু ত্রিভুজ। অর্থাৎ তিনটা বাহু অসমান ত্রিভুজকে কি বলা হয় বলতো? বিষমবাহু ত্রিভুজ। তাহলে দেখো তিনটা বাহু দেওয়া আছে আলাদা আলাদা, এই কারণে এটা ধরে নিতে হবে এটা কি ত্রিভুজ? বিষমবাহু ত্রিভুজ। তাহলে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা তো আমরা তো জানি যে √s × s - a s - b s - c, তাহলে ওটাই হলো এই জায়গাতে ক্ষেত্রফল। তাহলে দেখো এই ওই কথাগুলোই লেখা আছে, দেওয়া আছে পিরামিডের ভূমি ত্রিভুজাকৃতি। ত্রিভুজাকৃতি মূলত এই জায়গাতে এটা বিষম বাহু ত্রিভুজাকৃতি। ত্রিভুজাকৃতি, বাহুর দৈর্ঘ্য এ দেওয়া আছে 8 সেন্টিমিটার, বি দেওয়া আছে 15 সেন্টিমিটার, সি দেওয়া আছে 17 সেন্টিমিটার। তাহলে এখান থেকে এস এর মানটা যেহেতু পিরামিডের ভূমির ক্ষেত্রফল, এ সমান কত? √s × s - a s - b s - c। তাহলে প্রিয় শিক্ষার্থী, কিন্তু এখানে এসটা কি বলতো? অর্ধ পরিসীমা। এসটা আমি বারবার বলেছি, গত চ্যাপ্টারে বলেছি যে এসটা কি? অর্ধ পরিসীমা, পরিসীমা না, কিন্তু পরিসীমা হলো 2s, আর এসটা কি? এসটা হলো অর্ধ পরিসীমা। তাহলে অর্ধ পরিসীমা বের করার নিয়ম কি? তিনটা বাহুকে যোগ করে, অর্থাৎ a + b + c ডিভাইডেড বাই কত? 2। দেখো a + b + c ডিভাইডেড বাই 2। তাহলে দেখো তিনটাকে যোগ করে 2 দ্বারা ভাগ করলে 8 আর 15 কত হয় বলো তো? 23 আর 17 40কে 2 দ্বারা ভাগ করলে 20, তাহলে 20 সেন্টিমিটার। তাহলে এস এর মান পেয়ে গেলাম। অতএব পিরামিডের ভূমির ক্ষেত্রফল এরিয়া এ সমান হলো √s × s - a s - b s - c। তাহলে এখান থেকে এস এর মানটা পেয়েছে কত? 20। তাহলে 20 - a মানে কত বলো তো? 8। দেখো 8 দেওয়া হয়েছে। s - b মানে কত বলো তো? 15। দেখো 15 দেওয়া হয়েছে। c মানে কত বলো তো? 17। দেখো 17 দেওয়া হয়েছে। তাহলে 20 × 20 থেকে 8 বাদ দিলে কত বলো তো? 12। 20 থেকে 15 বাদ দিলে কত? 5। 20 থেকে 17 বাদ দিলে কত? 3। তাহলে আমাদের 60 বর্গ সেন্টিমিটার। তাহলে এটা হলো আমাদের 60 বর্গ সেন্টিমিটার। তাহলে পিরামিডের ভূমির ক্ষেত্রফল পেলাম কত? 60 বর্গ সেন্টিমিটার। যেহেতু আয়তন বের করতে বলছে, উচ্চতা কিন্তু দেওয়াই আছে। উচ্চতা, পিরামিডের উচ্চতা এইচ হলো 10 সেন্টিমিটার। তাহলে অতএব পিরামিডের আয়তন ভি সমান 1/3h। পিরামিডের আয়তন কি? এই জায়গাতে কিন্তু বারবার ভুল হয়, এই জিনিসটা তোমরা লক্ষ্য রাখবে। প্রিজমের আয়তন ভি সমান হলো এইচ, আর পিরামিডের আয়তন ভি সমান হলো 1/3h। খালি 1/3 পিরামিডের ক্ষেত্রে দিয়ে গুণ করতে হবে, 1/3 দিয়ে গুণ করতে হবে। তাহলে 1/3 ইন্টু এর মানটা কত বলতো? 60। যে 60 ক্ষেত্রফল পেয়েছি, 60 গুণিত এইচ এর মানটা কত বলতো? 10। কাটাকাটি করলে দেখো 3 × 20 = 60, আর 20 × 10 কত? 200। তাহলে 200 ঘন সেন্টিমিটার। আশা করি তোমরা এগুলো করতে পারবে, খুবই ইম্পর্টেন্ট। এগুলো বললাম যে এগুলো অনেক সময় রচনামূলক হিসেবে আসে। এখান থেকে তখন দুইটা কোশ্চেনের উত্তর চাইতে পারে, যে ভূমির ক্ষেত্রফল কত, আবার পিরামিডের আয়তন কত। তখন দুটো অ্যান্সার হয়ে গেল। আরও চাইতে পারে সমগ্র তলের ক্ষেত্রফল কত পিরামিডের, এগুলোও চাইতে পারে। অনেকগুলো আছে অপশন, তো এগুলো সবই মোটামুটি আমাকে জানতে হবে, তাহলে যে কোনো কোশ্চেন করলে যেন তোমার প্রবলেম না হয়। এখন বাসায় করবে যে অঙ্কটা হোমওয়ার্ক হিসেবে, একটি ত্রিভুজাকৃতি পিরামিডের বাহুর দৈর্ঘ্য 30 সেন্টিমিটার, 28 সেন্টিমিটার, 26 সেন্টিমিটার, উচ্চতা 40 সেন্টিমিটার হলে পিরামিডের আয়তন কত? পারবে না করতে? এখানে পিরামিডের বাহুর দৈর্ঘ্য এ দেওয়া আছে 30, বি দেওয়া আছে 28। ত্রিভুজাকৃতি পিরামিডের বাহুর দৈর্ঘ্য এ হলো 30, বি হলো 28, সি হলো 26। তাহলে এখান থেকে এসটা বের করে নিবে, তিনটাকে যোগ করে 2 দ্বারা ভাগ দেয়া পিরামিডের ভূমির ক্ষেত্রফল √s × s - a s - b s - c। এখান থেকে এ পাওয়া যাবে, আর উচ্চতা এইচ দেওয়া আছে 40 সেন্টিমিটার। তাহলে পিরামিডের আয়তন কত বলতো? ভি সমান হলো 1/3h। এখানে আগের অঙ্কটার নিয়মেই খালি সূত্রে মান বসে দিলে আমাদের অঙ্কটা বের হয়ে যাবে, পিরামিডের আয়তন বের হয়ে যাবে। দেখো 5 নাম্বার আছে, একটু সামান্য ভিন্ন প্রকৃতির, কিন্তু সম্ভব করা, যে একটি সমপিরামিড 12 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 9 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার ভূমির উপর অবস্থিত। ক্ষুদ্রতম বাহুর পার্শ্বতল হতে হেলানো উচ্চতা 10 সেন্টিমিটার হলে পিরামিডের আয়তন বের করো। এখানে একটু খালি প্যাঁচ আছে, এটা ধরতে হবে তোমাকে। এখানে সমপিরামিড দেওয়া আছে 12 সেন্টিমিটার দৈর্ঘ্য আর 9 সেন্টিমিটার প্রস্থ। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ থাকলে সেটা দেখো এটা একটা আয়তাকার বলা আছে, তাই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটাই হলো এখানে ভূমির ক্ষেত্রফল। দেখো দেওয়া আছে পিরামিডের ভূমি আয়তকার, তাতে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, অর্থাৎ দৈর্ঘ্য দেওয়া আছে এ হলো 12 সেন্টিমিটার, প্রস্থ বি দেওয়া আছে 9 সেন্টিমিটার। তাহলে পিরামিডের ভূমির ক্ষেত্রফল কি বলতো? আয়তক্ষেত্রের ক্ষেত্রে দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে দৈর্ঘ্য গুণিত প্রস্থ দেখো এ বি, তাহলে এ বি হলো 12 × 9 মানে 108 বর্গ সেন্টিমিটার। এখানে দেখো, এখানে
এই যে এই জিনিসটা দেওয়া আছে হেলানো উচ্চতা, এখানে কিন্তু পিরামিডের সমপিরামিডের উচ্চতা দেওয়া নাই, এখানে খালি বলা আছে ক্ষুদ্রতম বাহুর পার্শ্বতল হতে হেলানো উচ্চতা 10 সেন্টিমিটার হলে পিরামিডের আয়তন বের করো। তো এখানে কিন্তু দেওয়া আছে হেলানো উচ্চতা দেওয়া আছে। তাহলে দেখো এই কারণে এখানে যে চিত্রটা আঁকাইছি এবিসি ত্রিভুজ হতে পাই, এখানে হেলানো উচ্চতা কিন্তু হেলানো উচ্চতাটা কি বলতো এসি, এই যে দেখতে পাচ্ছ এটা, এটা তো এ বিটা লম্ব, তাহলে এবিসি ত্রিভুজে এসিটা কিন্তু হেলানো উচ্চতা, এসিটা কি হেলানো উচ্চতা। তাহলে এখান থেকে এটা যদি একটা এটা লম্ব হয় তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ, এখানে বিটা হলো 90 ডিগ্রি সমকোণ, তাহলে এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান কত বলতো এসি স্কোয়ার। অতএব এখান থেকে মানটা বের করতে হবে আমাকে এ বি এর, তাহলে এ বি সমান কি হবে বলতো এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার। তাহলে এসির মান তো আমাদের দেওয়া আছে, এই যে ক্ষুদ্রতম বাহুর পার্শ্বতলতে হেলানো উচ্চতা 10 দেওয়া আছে, তাহলে 10 এর উপর স্কোয়ার মানে কত 100 মাইনাস বিসির মানটা কত, এখানে দেখো একটু চালাকি, এখানে বিসি দেওয়া আছে টোটালটা মনে করো দেওয়া আছে যদি 12 সেন্টিমিটার হয় দৈর্ঘ্যটা, তাহলে 12 অর্ধেক কত বলতো 6। এখানে কিন্তু এই কারণে চিত্রটা কিন্তু দরকার, এই জায়গাতে একটু লক্ষ্য রাখবা, এই কারণে চিত্রটা কিন্তু দরকার। যেখানে দেখো টোটাল হলো এই দৈর্ঘ্যটা ছিল আয়তকার ভূমির 12 সেন্টিমিটার, তাহলে এখানে দেখো বিসিটা হলো এই যে এখানে যদি কিছু দেওয়া হতো এটার অর্ধেক, তাহলে এটা যদি টোটাল 12 সেন্টিমিটার হয় তাহলে বিসিটা হবে 12 অর্ধেক অর্থাৎ 6 সেন্টিমিটার। তাহলে দেখো 6 সেন্টিমিটার দেওয়া হয়েছে, 6 বিসির জায়গাতে 6 দেওয়া হয়েছে, তাহলে 100 বিয়োগ 36 মানে 64, অতএব এবি সমান কত বলো তো 8, তাহলে এইচ এর মানটা এইচ হলো 8 সেন্টিমিটার। এখানে একটু খালি ভেজাল, আর কোনো প্রবলেম নাই, নিয়ম অনুযায়ী কি বুঝতে পেরেছো কি যে এই যে বিসি সমান 6 কেন হচ্ছে, যে হলো দৈর্ঘ্য হলো 12 সেন্টিমিটার, তাহলে 12 অর্ধেক দেখতে পাচ্ছ যে এটা বিটা হলো এই বাহুটার অর্ধেক, তাহলে এখানে যদি হয় তাহলে বিসিটা হবে কত 12 অর্ধেক কত বলতো 6, তাহলে 6 আর এসি তো দেওয়া আছে কত বলতো 10, তাহলে এখান থেকে আমি এ বি সমান 8 অর্থাৎ পিরামিডের উচ্চতা পেয়ে গেছি 8 সেন্টিমিটার। এখন তো বের করতে পারবে পিরামিডের আয়তন কি বলতো ভি সমান 1/3 8, পিরামিডের আয়তন কি ভি সমান 1/3 8। তাহলে বসিয়ে দিই পিরামিডের আয়তন ভি সমান 1/3 এইচ, তাহলে এ পেলাম কত 108 আর এইচ পেলাম কত 8, তাহলে 288 ঘন সেন্টিমিটার। এখানে কিন্তু অনেকে ভুল করে, এই যে এখানে কি ভুল করে যে এই যে 10 দেওয়া আছে এটা মনে করো পিরামিডের উচ্চতা এইচ, কিন্তু এটা দিলে কিন্তু হবে না, এটা দিলে কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে আমাদের এটা কিন্তু ক্ষুদ্রতম বাহুর পার্শ্বতলতে হেলানো উচ্চতা, এই যে এসি দেওয়া আছে কিন্তু এটা কিন্তু পিরামিডের উচ্চতা না, এই জিনিসটা মনে রাখতে হবে, এই কারণেই অঙ্কটা ভুল করে প্রায় ক্রিটিক্যাল। তাহলে বোঝা গেল এইচ এর মানটা পেলাম 8। এখন দেখো আর একটা 7 নম্বরে আছে অঙ্কটা, একটি গোলকের আয়তন এর পৃষ্ঠের ক্ষেত্রফল 7 গুণ গোলকটির ব্যাসার্ধ নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থী বিন্দু দেখো একবার ইজি, যে গোলকের ব্যাসার্ধ যদি আর একক হয় তাহলে পৃষ্ঠের ক্ষেত্রফলের 7 গুণ, তাহলে গোলকের আয়তন ভি সমান কত সূত্র বলো তো 4/3 পাই r কিউব গোলকটির আয়তন, আর পৃষ্ঠের ক্ষেত্রফল কত 4 পাই r স্কোয়ার। এখানে দেখো গোলকের আয়তনের পৃষ্ঠের ক্ষেত্রফলের 7 গুণ, তাহলে প্রশ্ন মতে আয়তন 4/3 পাই r কিউব আর সমান হলো 7 পৃষ্ঠের ক্ষেত্রফল, পৃষ্ঠের ক্ষেত্রফল কত 4 পাই r স্কোয়ার। তাহলে এখান থেকে আমি আর এর মানটা কত পেলাম বলতো 21 অর্থাৎ 21, তাহলে আমাদের 21টাই হলো গোলকের ব্যাসার্ধ। গোলকের ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে, এই অঙ্কগুলো মাঝে মাঝে একটু অন্য প্রকৃতির আসে পরীক্ষাতে, এই কারণে তোমাদের করে রাখা ভালো, অবশ্যই করে রাখবে। তাহলে গোলকের ব্যাসার্ধ পেলাম আমি 21 একক। আজকে আমি এখানেই শেষ করতে চাচ্ছি, কারণ যেহেতু সময় নাই, প্রায় 8টা 38 বাজে, মাত্র 1-2 মিনিট প্রায় সময় আছে, তো 2 মিনিটে যেহেতু রচনামূলক শেষ হবে না, এই কারণে আমি সামনে দিন তোমাদের এই রচনামূলক অংশটা আবার করার চেষ্টা করব। তা আমি তোমাদের আগে বারবার বলতেছি যে আমার উদ্দেশ্য তাড়াহুড়ো করে শেষ করা না, আমি চাই তোমরা অতি সংক্ষিপ্তটা এই সূত্রগুলো প্রয়োগ করে করার চেষ্টা করবে এবং সূত্রগুলো বেশি বেশি মনে রাখার চেষ্টা করবে, বিভিন্ন কৌশলে বুঝে শুনে পড়ার চেষ্টা করবে, তাহলেই তুমি সফলকাম হতে পারবে এবং অন্যান্য অঙ্কগুলো সহজেই করতে পারবে। তো আমি আজকে দেখো যেহেতু সময় নাই, মাত্র আর 1 মিনিট সময় আছে, তো আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে
পুনরায় অসংখ্য ধন্যবাদ দিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক।